তিনটা ক্লাস, এগুলো কিন্তু ক্লাস, ক্লাস 1, ক্লাস 1, ক্লাস 2 and class 3। বলতো কার ক্লাস? ইউরোকোডাটা, ইউরোকোডাটার তিনটা ক্লাস। ওকে, এসিডিসিয়া, থেলিসিয়া অ্যান্ড লার্ভেসিয়া। তো এটা আমরা পার্থক্যের মতো করে পড়বো, তাহলে আমাদের সহজ হবে। ফার্স্ট অফ অল আমরা একটা চিত্র আঁকি, তাহলে আমাদের বিষয়টা ইজি হয়ে যাবে। তো দেখো আমরা একটা চিত্র আঁকি। কালকে যে আমরা একটা চিত্র আঁকছিলাম গত ক্লাসে, ওই যে সাগর ফোয়ারা ছিল, যে সাগর ফোয়ারা, ওই চিত্রটা দেখো আঁকি। এই প্রাণীটা কিন্তু নিশ্চল বা সেসাইল, সে চলাচল করতে পারে না। সেসাইল বা নিশ্চল, এটা তার মুখ বা প্রবেশ পথ, এদিক দিয়ে পানি প্রবেশ করে আর এদিকে বের হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, বলো তো ছিদ্রগুলোকে কি বলে? সাইফন বলে। ওকে, তো এটা একটা প্রাণী, এটা অ্যাকচুয়ালি এসিডিসিয়া শ্রেণীর প্রাণী, তার নাম হচ্ছে এসিডিয়া। ঠিক আছে? এসিডিসিয়া শ্রেণীর প্রাণীটার নাম কি? এসিডিয়া। এসিডিয়া, ওই যে তোমরা দেখবা নন কর্ডেট এবং কর্ডেটের মধ্যে পার্থক্য করার সময় ওইখানে এসিডিয়া লেখা ছিল। এই যে অ্যাকচুয়ালি এটা একটা প্রাণী, ঠিক আছে, কেটলির মতো দেখতে একটা প্রাণী, এটার নাম এসিডিয়া। আচ্ছা, তারপর থেলেসিয়া। থেলেসিয়াটার চিত্র এরকম হবে, দুই দিকে অবতল থাকে, এরকম দুই দিকে অবতল এরকম থাকে। এই প্রাণীটা দেখতে এরকম এরকম আর কি, বাহ্যিক গঠন এরকম। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা ছিদ্র আছে। এই উপপর্বের প্রাণীদের ছিদ্রকে আমরা সাইফন বলি, তাহলে দুইটা সাইফন আছে। এদের ক্ষেত্রেও কিন্তু দুইটা সাইফন আছে। আচ্ছা, তৃতীয় নম্বর চিত্র, লার্ভেসিয়ার চিত্রটা এরকম। এটা হলো তোমার লার্ভেসিয়া, লার্ভার মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? লার্ভার মতো দেখা যাচ্ছে, এটার নাম লার্ভেসিয়া। তো এসিডিসিয়া, থেলেসিয়া অ্যান্ড লার্ভেসিয়া, তিনটা চিত্র আমরা রাখলাম। তো আমরা প্রথমে লিখবো লার্ভা দশায় সচল নাকি নিশ্চল, এই পয়েন্টটা আমাদের লেখা লাগবে। তো প্রথমে আমরা লিখতেছি, প্রথম পয়েন্ট আমাদের লার্ভা দশায় সে কীরকম। লার্ভা দশায় ক্লাস 1 এসিডিসিয়া, সে হলো তোমার লার্ভা দশায় সচল, কারণ এর কিন্তু একটা লার্ভা ছিল, গত ক্লাসে আমরা পড়ছিলাম ট্যাডপোল লার্ভা, তাই না? এরকম, তো ওইটা কিন্তু সচল ছিল। আর পরিণত প্রাণী দেখো, এখন যে আজকে যে চিত্র রাখছে, এটা কিন্তু পরিণত প্রাণী। এটা কিন্তু কি? পরিণত প্রাণী। তো এই পরিণত প্রাণী কিন্তু নিশ্চল। এই যে দেখো নিচে কতগুলো অবলম্বন বস্তুর সাথে সে কি আটকে আছে, এই জন্য আমরা বলবো পরিণত প্রাণী নিশ্চল, বাট লার্ভা দশা কিন্তু কি? সচল। যেটা আমরা ট্যাডপোল লার্ভা গত ক্লাসে দেখে আসছি, ট্যাডপোল লার্ভা, সেটা কিন্তু কি? সচল ছিল। আচ্ছা, তারপর থেলেসিয়ার মধ্যে যাওয়া। থেলেসিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এর যে লার্ভা দশাটা, এটাও সেম টু সেম এটার মতোই হবে। এটা লার্ভা দশা হবে সচল, এদের লার্ভা দশাটা হবে সচল, বাট পরিণত প্রাণী হবে নিশ্চল। পরিণত প্রাণী নিশ্চল। তারপর ক্লাস 3 কি? ক্লাস 3 এর ক্ষেত্রে লার্ভেসিয়া, এইটার ক্ষেত্রে দুইটা দশাই হবে সচল। এদের লার্ভা দশাও সচল, পরিণত দশাও সচল। লার্ভা দশা কেমন? লার্ভা দশা সচল, এবং পরিণত প্রাণী কেমন? পরিণত প্রাণীও সচল, দুই দশায় সচল। লার্ভেসিয়া, এটার দুইটা দশায় সচল। থেলেসিয়ার ছোট অবস্থায় সচল, বড় হইলে নিশ্চল। এসিডিসিয়ার লার্ভা দশা মানে ছোট থাকলে সচল, বড় হইলে সেটা নিশ্চল। তারপর দেখো সাইফনের সংখ্যা। সাইফন, এটা একটা সাইফন ছিল, ছিদ্রগুলা সাইফন, এটাও সাইফন। এটার ক্ষেত্রে এটাও সাইফন, এটাও সাইফন, আর ওটার ক্ষেত্রে কোনো সাইফন নাই। তাহলে আমরা লিখবো সাইফন সংখ্যা।
সংখ্যা, এটার ক্ষেত্রে 2টা, এটার ক্ষেত্রেও 2টা। না, প্রবেশ করা ঢোকা দুইটাকেই। এই পর্বে এই প্রাণীদের, এই উপপর্বের প্রাণীদের ছিদ্রকে আমরা সাইফন বলবো, ঠিক আছে। আচ্ছা, সাইফন সংখ্যা 2টি, এটার ক্ষেত্রে 2টি, আর এদের ক্ষেত্রে সাইফন নাই। লার্ভেশিয়ার সাইফন থাকে না, লার্ভেশিয়াদের ক্ষেত্রে সাইফন নাই। দেহর আকৃতি কেরকম দেখো, এটা কিন্তু স্ফীত, এটা স্ফীত, ঠিক আছে, ভিতরে স্ফীত। তো এটা আমরা বলবো স্ফীতকায়, মানে মাঝখানে ফাঁপা বা স্ফীত, ফুললে গেছে, ঠিক আছে, ফুলা। বা এটাকে আমরা বলতে পারি নলাকার, একটা নলের মতোই, লম্বাটে মনে হইতেছে, নলাকার, ঠিক আছে, স্ফীত। আর অবশ্যই নলাকার জিনিস কি হয়, ফাঁপা হয়, নলাকার জিনিস কি হয়, ফাঁপা হয়, তাহলে এটা স্ফীত, নলাকার। আর এই যে শেপটা দেখো, মাকুর শেপ তো তোমরা জানো, মাকুর শেপ উত্তল, এই যে মাঝখানে প্রশস্ত, এটাকে বলে আমরা মাকু। বাট এই শেপটা দেখো মাঝখানে কিন্তু কি সরু, সরু অবতল পার্ট এবং মাঝখানে সরু, ঠিক আছে, মাঝখানে প্রশস্ত না। এটাকে বলে পিপাকৃতির, পিপা, পিপাকৃতির, পিপাকৃতির, বা অনেক সময় এটাকে বলে লেবু আকৃতির। শুধুমাত্র পিপা না, এখানে লেবু আকৃতি পাওয়া যেতে পারে, ঠিক আছে। কিছু কিছু প্রাণী হবে পিপাকৃতির, কিছু কিছু হবে কি লেবুর মতো, লেবুর মতো, ঠিক আছে, লেবু আকৃতি অথবা পিপাকৃতি। আর এদের আকৃতি কি ব্যাঙ্গাচি, এরা দেখতে ব্যাঙ্গাচির মতো, এদের আকৃতি হলো ব্যাঙ্গাচি আকৃতির। স্ফীতকায় বা নলাকার, পিপাকৃতির বা লেবুর মতো। আর সে সেটা দেখেই বুঝতেছে লেস্টেস আছে, তার মানে কিন্তু কি সে ব্যাঙ্গাচি আকৃতির, ব্যাঙ্গাচি আকৃতির। আচ্ছা, তারপর লেজের কথাও লিখতে পারো। লেজের ক্ষেত্রে যারা যারা যে দশায় সচল ছিল ওই দশায় লেজ ছিল, যে দশায় সচল ছিল ওই দশায় কি লেজ ছিল। দেখো এটা লার্ভা দশায় সচল, তার মানে লার্ভা দশায় লেজ থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে না। এটা লার্ভা দশায় সচল, তার মানে লার্ভা দশায় লেজ থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতে থাকে না, এদের লেজ সবসময় থাকে, ঠিক আছে। তাহলে তুমি এটা লিখতে পারো লেজ, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে না, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে না, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে, এটা লিখতে পারো। দেখো পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে না, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে না, কারণ পূর্ণাঙ্গ প্রাণী কিন্তু নিশ্চল। 1 নম্বর পয়েন্টে দেখছো, 1 নম্বর বা 2 নম্বর পয়েন্টে দেখছো, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই, লেজ নাই। এটার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই, লেখো পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ নাই। এটার ক্ষেত্রে কিন্তু আছে, পূর্ণাঙ্গ প্রাণীতেও আছে এবং লার্ভা দশা আছে, 2 স্টেজের মধ্যে আছে। পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ আছে, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ আছে, ঠিক আছে, পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ আছে। আচ্ছা, এখন কিছু কমন নাম, এই পরের প্রাণীদের কিছু কমন নাম পড়ি আমরা। কমন নাম, এদেরকে বলা হয় সাগর ফোয়ারা, ঠিক আছে, সাগর ফোয়ারা, সাগর ফোয়ারা। কারণ এই যে তারা সাইফন, এটা ছিল তাদের সাইফন, সাইফন দিয়ে পানি খুব সজোরে বের করে দিতে পারে, সাগর ফোয়ারা। আর থেলেশিয়া, এটার একটা স্পেশাল নাম আছে, এটা খুব স্পেশাল মনে রাখতে হবে, এই নামটা খুব স্পেশাল, মানে এই উপাধিটা বা তাদের মধ্যে কি পাওয়া যায়, স্পেশালিটি কি, এইটা খুবই স্পেশাল। এইখানে লুমিনাস অর্গান নামে একটা জিনিস পাওয়া যায়, লুমিনাস, লুমিনাস অর্গান। এই অর্গানটা খুবই স্পেশাল, কারণ সে আলো দিতে পারে, বুঝছো, আলো নির্গত করে, জোনাকি পোকা যেরকম আলো দেয় না, হ্যাঁ, এই প্রাণীগুলা অর্থাৎ থেলেশিয়া ক্লাসের যে প্রাণীগুলা, এরা আলো নির্গমন করতে পারে, হ্যাঁ, লাইট দিতে পারে, লাইট, লাইট বিচ্ছুরণ, এরা লাইট বিচ্ছুরণ করতে পারে, আলো দেয়। দেখো তো এটা কিন্তু পরীক্ষা আসবে, লুমিনাস অর্গান পাওয়া যায় কোন শ্রেণীতে, লুমিনাস অর্গান পাওয়া যায় বা কোন প্রাণীতে, এরকম প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, লুমিনাস শব্দের অর্থ লাইট,
লুমেন শব্দ তো লাইট। আবার তুমি মনে রাখবে এটা তাহলে কোন, লুমিনাস মানে লাইট, কথা নাই, লুমিনাস মানে লাইট, লাইট মানে আলো, এখানে লুমেন, মেন শব্দ লুমেন, লুমেন মানে আলো, সেটা লেখা আছে। তুমি মনে রাখবা এই যে থেলেসিয়া আছে না, থেলি, এই থেলি একজন দেবতার নাম, সে হলো আলোর দেবতা, আলোর দেবতা, ঠিক আছে? তাহলে বলো এই যে থেলেসিয়া নামটা কেন থেলেসিয়া, এই নামগুলো কিন্তু হিবিজিবি, তাই না? থেলেসিয়া নামটা কেন থেলেসিয়া, এর কারণ হলো এই শ্রেণীর প্রাণীদের শরীরে এমন একটা অর্গান আছে যারা আলো বিচরণ করতে পারে, এজন্যই দেবতার নাম অনুসারে এই শ্রেণীর নামকরণ করা হয়েছে। একটু পরে দেখবো এসিডিসিয়া, এই এসিডিয়া নামকরণের কারণ কি একটু পরে আমরা যখন উদাহরণটা লিখবো তখন বুঝে ফেলবা। এসিডিয়া মানে কি? এসিডিয়া মানে হচ্ছে তোমার পানি ধারকের থলি। আরবে ধরো এখন তো বোতলজাত পানি আছে, আগে কিন্তু যখন বাণিজ্য করতো আরব বণিকরা তখন কিন্তু চামড়ার থলির মধ্যে পানি রাখতো, মরুভূমিতে হাইটে যাবে তো চামড়ার থলির মধ্যে তারা কি রাখতো, পানি রাখতো, পানি ধারক। তো এই যে এসিডিয়া শব্দটা তো কিন্তু তোমার পানি ধারক বোঝায়, নলাকার পানি ধারক এরকম কোনো জিনিসকে বোঝায়, যেটা যে আরবরা কি করতো, তোমার পানি ধারণ করতো, ব্যবসা বাণিজ্য করার জন্য দূর দূরান্তে যখন যাইতো তারা এটা দিয়ে পানি নিয়ে যাইতো, ঠিক আছে? এসিডিয়া মানে পানি ধারক বোঝায়। তো এরা কিন্তু লম্বাটে এবং মাঝখানে ফাঁপা। এই দেখো পানি কেটলি কি পানি ধারক না? বা এরকম ফ্লাক্স মনে করো তুমি, ফ্লাক্সের মধ্যে কিন্তু কি একটা মুখ আছে পানি বের করার জন্য, ঢোকার জন্য আর একটা মুখ আছে, তাই না? ফ্লাক্সের মতো। এসিডিয়া শব্দটা তো হলো পানি ধারক, এসিডিয়া মানে পানি ধারক, এটা নলাকার এবং পানি ধারক। তার মানে কি পানি যেহেতু ধারক, মাঝখানে কিন্তু ফাঁপা থাকবে, এই যে আমরা লিখছিলাম এই যে স্ফীতকায় বা নলাকার। আচ্ছা, তারপর লার্ভেশিয়া, এটা লেজ আছে এই জন্য এটার নাম লার্ভেশিয়া। যেটা বলতেছিলাম এইটা লুমিনাস অর্গান, এদের স্পেশালিটি, এদের উপাধি বা স্পেশালিটি পড়তেছি আমরা, সাগর ফোয়ারা নামে ডাকা হয়। এটার মধ্যে লুমিনাস অর্গান পাবা। আর এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এদেরকে কি প্রাণী বলে? পেলাজিক আর বেন্থিক নামে দুটো টার্ম আছে, আমি কোথায় বুঝবো, এখানে লিখি দেখো, পেলাজিক আর বেন্থিক। পেলাজিক আর বেন্থিক দুইটা টার্ম আছে। কিছু কিছু প্রাণীদেরকে বলা হয় পেলাজিক প্রাণী, কিছু কিছু প্রাণীদের বলা হয় বেন্থিক প্রাণী। এখন দুইটার মানে কি মনে রাখবা। পেলাজিক মানে যারা সমুদ্রের উপর পৃষ্ঠে থাকে, মানে সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি থাকে। আর যারা নিচের দিকে থাকে, যারা থাকে, তলদেশে যারা থাকে, ধরো এটা সমুদ্র, এটি কিন্তু সমুদ্রের পানি, তো এই তলদেশে যারা থাকতেছে, তলদেশে, তাদের নাম বেন্থিক। তাদের নাম কি? বেন্থিক, তাদের নাম হবে বেন্থিক। আর যারা উপরে দেশে থাকে তাদেরকে আমরা বলি পেলাজিক। তুমি জাস্ট মনে রাখবা, কিছু কিছু ডিম আছে পানিতে ভাইসা থাকে, আবার কিছু ডিম আছে একদম পানি তলায় যায়, একদম তলায় কোথায় যাবে, সর্বোচ্চ নিচে তলদেশে চলে যাবে। তো যেসব ডিম পানিতে বেশি থাকে তাদেরকে আমরা বলি পেলাজিক ডিম। পেলাজিক কারণ কি? তারা দেখো উপরের পৃষ্ঠেই আছে, উপরের পৃষ্ঠে যদি থাকে তখন তাকে আমরা বলবো পেলাজিক, যদি নিচে চলে আসে তাকে বলে বেন্থিক। তুমি এমনি মনে রাখতে পারো, একটা ভ্যান গাড়ি যদি পড়ে যায় পানিতে একদম নিচে চলে যাবে, ঠিক আছে? তাহলে বেন্থিক মানে কি? তলদেশ, একদম তলে যারা চলে যাবে তারা হবে কি? বেন্থিক। সমুদ্রের মধ্যেও কিছু কিছু প্রাণী একদম তল দেশে বাস করে, কিছু কিছু প্রাণী সমুদ্রের যে উপরিপৃষ্ঠ ধরো এই জায়গাগুলোর মধ্যে বাস করে, এদেরকে আমরা বলবো পেলাজিক প্রাণী। আর যারা একদম নিচে বাস করে, তল দেশে বাস করে, তাদেরকে আমরা বলবো কি? বেন্থিক প্রাণী, ঠিক আছে? পেলাজিক এবং বেন্থিক। আচ্ছা, তো লার্ভেশিয়ারা, এরা তোমাদের বই লেখা আছে এরা পেলাজিক, যদিও এটা 100% সঠিক না। পেলাজিক, যা সেটা মনে রাখবা, এরা পেলাজিক আর এরা হলো বেন্থিক। কারা? থেলেসিয়া হলো বেন্থিক। তোমাদের শীটের মধ্যে কিন্তু বেন্থিক পেলাজিকের বর্ণনা দেওয়া আছে। পানির উপরের স্তরে বসবাসকারী প্রাণীদের পেলাজিক বলে, পেলাজিক। বেন্থিক ব্যানগারি নিচে চলে যায়, পানির নিচের স্তরে বা সমুদ্রের তলদেশে বসবাসকারী প্রাণীদের বেন্থিক প্রাণী বলে। এখন বলো তো, যদি বলি কোন শ্রেণীকে বেন্থিক টিউনিক্যাটস বলে? আমরা কিন্তু পড়ছিলাম ইউরোকডাটাকে কিন্তু টিউনিক্যাটস বলে, কারণ তাদের মধ্যে টিউনিক বা টেস্টা আছে।
এই জন্য এদেরকে বলে টিউনিকেটস, টিউনিক ধারণ করে, টিউনিকেটস। আচ্ছা, বেন্থিক টিউনিকেটস বলে এদেরকে, কি বলে? বেন্থিক টিউনিকেটস। এদেরকে লুমিনাস অর্গান পাওয়া যায় এবং উপাধি কি? বেন্থিক টিউনিকেটস, টিউনিকেটস। আর এদেরকে বলবো পেলাজিক টিউনিকেটস। ঠিক আছে, উপাধি কিন্তু শেষ। সাগর ফোয়ারা, বেন্থিক টিউনিকেটস, পেলাজিক টিউনিকেটস। আর লুমিনাস অর্গান কোথায় পাওয়া যায়? আলোর দেবতার এখানে থেলিসিয়ার মধ্যে পাওয়া যায়, থেলি আলোর দেবতা। আর লুমিনাস, এখানে লুমেন শব্দের অর্থ হচ্ছে লাইট, লুমেন শব্দের অর্থ কি? লাইট। তাহলে আমাদের তিনটা শ্রেণী যে ছিল, ইউরোকোডার তিনটা শ্রেণী ছিল, আতেল, হ্যাঁ, এসিডিশিয়া, থেলিয়েশিয়া, লার্ভেশিয়া। আতেল, আতেল মার্কা পড়া কিন্তু শেষ। এখন উদাহরণ লিখতে হবে, উদাহরণ লিখায় আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। আচ্ছা, উদাহরণটা আমি না লিখি, তুমি শীট থেকে বের করো, তাহলে সময়টা একটু বাঁচবে। ঠিক আছে, শীট একটু বের করো, দেখো শীটটা একটু বের করো। একটা একটা উদাহরণ আমরা লিখবো, যদি পরীক্ষার মধ্যে আসে পার্থক্য, তো তোমার কিন্তু একটা উদাহরণ তুমি লিখতে পারবা। উদাহরণ, সংজ্ঞা, এগুলো কিন্তু পার্থক্যের মধ্যে লেখা যায়। পৃষ্ঠা নাম্বার 18 দেখো, পৃষ্ঠা নাম্বার 18-র মধ্যে দেখো প্রথমটা এসিডিশিয়া। এসিডিয়াশিয়ার মধ্যে দেখো উদাহরণটা দেখো, প্রথম উদাহরণ এসিডিয়া মেন্টুলা, এটা শিখতে হবে তোমাকে। এসিডিয়া মেন্টুলা এসিডিশিয়া, এসিডিয়া শ্রেণীর একটি প্রাণী। তো এসিডিয়া, এখানে লিখবা এসিডিয়া মানে পানির থলি, যেটা একটু আগে লিখছিলাম, পানি ধারক বা পানির থলি। এসিডিয়ার মানে কি? পানির থলি। মেন্টুলা শব্দের অর্থ খাড়া। এদের ছবিগুলো যদি দেখো তাহলে মনে রাখবে যে কলস, কলস বা ফ্লাক্স, এগুলো কিন্তু খাড়া না, খাড়া, এটা সবসময় খারাপ। ফ্লাক্স, পানির কলস, এগুলো কিন্তু কখনোই পানি ধারণ করে কখনো শোয়ানো অবস্থায় থাকে না, সবসময় খাড়া থাকে। তাহলে এসিডিয়া মেন্টুলা, এসিডিয়া মেন্টুলা এর মানে হচ্ছে পানি ধারক। এসিডিয়া মানে পানি ধারক, আর মেন্টুলা শব্দের অর্থ হলো খাড়া। বৈজ্ঞানিক নামের মানে লাগবে না, জাস্ট সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, বা জিনিসটা কি যাতে দুর্বোধ্য না লাগে জন্য বলতেছি। বৈজ্ঞানিক নামের কিন্তু মানে লাগবে না, কখনো আসবে না। 2 নম্বরটা চলো, থেলিয়েশিয়া। থেলিয়েশিয়া, থেলিয়েশিয়ার মধ্যে প্রথম উদাহরণটা লাগবে, দ্বিতীয়টা না। সালপা ম্যাক্সিমা। এই একটা জিনিস চিন্তা করো, একটা প্রাণীর শরীর থেকে আলো আসতেছে, তার শরীরটা যদি স্বচ্ছ না থাকে, আলোটা বোঝা যাবে? বোঝা যাবে না। তার মানে আমরা বলতে পারি এই থেলিয়েশিয়ার শরীরটা স্বচ্ছ থাকা লাগবে। স্বচ্ছ থাকলে তার ভিতর থেকে যে আলো উৎপন্ন হইতেছে সেটা আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। তাহলে এখানে যে সালপা কথা আছে, সালপা শব্দের অর্থ স্বচ্ছ। লেখো, সেটার মধ্যে লেখো, সালপা শব্দের অর্থ কি? স্বচ্ছ। বৈজ্ঞানিক নামটা কি? সালপা ম্যাক্সিমা। থেলিয়েশিয়ার বৈজ্ঞানিক নাম সালপা ম্যাক্সিমা। সালপা ম্যাক্সিমা, সেটার মধ্যে দেখো লেখা আছে যে সালপা ম্যাক্সিমা, সালপা ম্যাক্সিমা। 2 নম্বরটা লাগবে না, 1 নম্বরটা শিখবা দাস, সালপা ম্যাক্সিমা। তো এই সালপা ম্যাক্সিমা, সালপা শব্দটা স্বচ্ছ, লজিক্যাল। কি লজিক্যাল? দেখো এদের 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 একটা লুমিনাস অর্গান আছে, তাহলে ভিতর থেকে এদের শরীরে আলো উৎপন্ন হবে, একটা অর্গানের ভিতরে একটা আলো উৎপন্ন হবে। ওই আলোটা বাহির থেকে দেখার জন্য অবশ্যই তার শরীরে স্বচ্ছ থাকা লাগবে। সালপা মানে স্বচ্ছ, মুখস্থ না কিন্তু এগুলা। আর দেখো এই যে ম্যাক্সিমা, ম্যাক্স, ম্যাক্স শব্দের অর্থ হলো সেরা, অথবা ম্যাক্স শব্দের অর্থ টপ। বুঝছো মানে কি? ম্যাক্স শব্দের অর্থ টপ মানে কি? সবার উপরে বোঝায়। তো এদের শরীরের একটা পার্ট, যে কোনো একটা পার্ট, উপরের পার্টটা আর কি অ্যাকচুয়ালি এটা কি উপরের দিকে আর কি স্বচ্ছ, সারা শরীর স্বচ্ছ না, জাস্ট টপ পয়েন্ট। ম্যাক্স মানে টপ, উপর, সেরা, এরকম বোঝায়। সেরা মানে কি? সেরা রেজাল্ট মানে কি? তুমি টপ রেজাল্ট করছো, সেরা রেজাল্ট মানে কি? টপ, টপ মানে শীর্ষ। তো শীর্ষ ভাগটা স্বচ্ছ, ম্যাক্স মানে শীর্ষ, সালপা মানে স্বচ্ছ। তাহলে সালপা ম্যাক্সিমাম মানে কি? টপ পয়েন্ট স্বচ্ছ, টপ পয়েন্ট স্বচ্ছ, এজন্যই ভিতরে আলোটা বোঝা যায়, দেখা যায়, লজিক্যাল। পরে চলবা লার্ভেশিয়াতে যাও, এখন লাগবে না, এখন স্টুডেন্ট কম, বিকালে দিও। লার্ভেশিয়াতে যাও, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ওইকোপ্লিউরা আলবিকেন্স। শীটের মধ্যে তুমি আরেকটা উদাহরণ লিখে নাও, শীটের মধ্যে তুমি আরেকটা উদাহরণ লিখে নাও। লেখো এখানে একদম লাস্টের লাইন, ওইকোপ্লিউরা আলবিকেন্স লেখা আছে না? আরেকটা লেখো, যেরকম প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, দুইটা উদাহরণ না? একটা বাঘ একটা সিংহ, এরকম একটা লেখবা ওইকোপ্লিউরা আলবিকেন্স। লেখছো, একটা লেখা আছে কি আলবিকেন্স, আর একটা লেখবা ওইকোপ্লিউরা ডায়োক্যা,
DI ডাই, ডাই মানে দুই, ডাই ওইকা, ডাই ওইকা। আগে কিন্তু ওই যে ওই আগেটুকু গণ কিন্তু লিখে নিবা। প্রজাতি দুইটা আছে, একটা হচ্ছে আলবিকেন্স আর একটা হলো কি ডাইওইকা, এই দুইটাই পড়া লাগে। আচ্ছা এখন দেখো ঐকোপ্লিউরা যে ছিল, ঐকোপ্লিউরা গণের নাম কি ছিল? ঐকোপ্লিউরা ডাইওইকা, এটাই তো ছিল বালবিকেন্স। এখানে ওই মানে ওয়েল, ওয়েল ওয়েল মানে তেল, প্লিউরা শব্দের অর্থ হলো আবরণ। তোমরা পড়ছো না ফুসফুস আবরণের নাম কি? প্লিউরা বা প্লুরা। ফুসফুসের আবরণের নাম প্লিউরা বা প্লুরা। এখানে আবরণই বুঝাইতেছে। এখানে মনে রাখবা প্লিউরা মানে কি? প্লিউরা শব্দের অর্থ হলো আবরণ, আবরণ, তৈলাক্ত আবরণ। আর ডাইওইক্যা, ডাই মানে দুই, ঐক্যা মানে লিঙ্গ। দেখো দুইটা প্রজাতির নাম পড়ছি আমরা, ঐকোপ্লিউরার দুইটা প্রজাতি পড়ছি, একটা হচ্ছে আলবিকেন্স, একটা হচ্ছে ডাইওইক্যা। এটার মধ্যে জাস্ট এইটা পরীক্ষার মধ্যে আসছে একবার, এজন্য এটা বললাম, এটা পরীক্ষার মধ্যে আসছে। অর্থাৎ এদের আবরণটা, এদের আবরণটা, শরীরের আবরণটা তৈলাক্ত আবরণ, এটাই জাস্ট মনে রাখবা। ঐকোপ্লিউরাটা কথাটা মনে রাখবা জাস্ট, ঐকোপ্লিউরা। প্রজাতির নাম মনে না রাখলেও চলবে, তুমি দেখেই বুঝে ফেলবা। ঐকোপ্লিউরা দেখে বুঝে ফেলবা এটা হচ্ছে লার্ভেশিয়ার। তো এদের শরীরটা তৈলাক্ত, দেহটা কি, দেহের বাইরের সাইডটা আবরণটা কি তৈলাক্ত। যে প্লিউরা মানে আবরণ, এখানে ওয়েল আছে, ওয়েল তৈলাক্ত আবরণ। জাস্ট গণের নামটা মনে রাখবা, তাহলে তুমি কি এমসিকিউ পারবা। তো আমাদের পড়া শেষ। বৈজ্ঞানিক নামের মানে জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বলতেছে, এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট দুর্বুদ্ধ যদি না লাগে এজন্য বললাম। তারপরে ইউরোকোডাটা কিন্তু আমাদের ডিটেলসে শেষ। তারপরে একটি টপিকটা কি ছিল? সেফালোকোডাটা। এখন আমরা শুরু করব সেফালোকোডাটা। সেফালোকোডাটা তো এটার মানে বুঝো, সেফালো মানে মাথা, হ্যাঁ, কর্ড মানে নোটোকর্ড, নার্ভ কর্ড, আর আটা মানে বহন করা। তো এগুলো বাংলা কথা আমি লিখতেছি না, বাংলা কথা তোমরা পারো। তো এখন যেটা লিখবো সেটা হচ্ছে বড় করে একটা চিত্র আঁকতে হবে, অ্যান্ড তোমাদেরও এই চিত্রটা বড় করে আঁকতে হবে। লেজটা দেখে মনে হইতেছে এটা একটা বর্ষা, ওই যে সার বা চুক্ষা এমন কোনো কিছু কিন্তু বর্ষা বলে, বর্ষা, ওই যে শিকার টিকার যে করে বর্ষা দিয়া। এটা দেখে মনে হইতেছে লেজের দিকটা এখানে একটা বর্ষার মতো, ঠিক আছে, বর্ষার মতো মনে হইতেছে, বর্ষা। আচ্ছা, তো সাপোজ ধরে নাও এটা তাদের মাথার দিকের অঞ্চল, যদিও তাদের অ্যাকচুয়াল মাথা নাই। তো তাদের ব্রেন, এখানে ধরো ব্রেন আছে বা মাথা আছে, ধরে নাও মাথা আছে। এই মাথা থেকে শুরু করে, সেফালো শব্দ হচ্ছে কিন্তু মাথা বা হেড বা মস্তিষ্ক, ব্রেন। এই ব্রেনের পার্ট থেকে শুরু করে একদম এইখান থেকে শুরু করে একদম সারা দেহ জুড়ে একদম লেজ পর্যন্ত, এটা কিন্তু লেজ, এবং লেজটা কিন্তু সূক্ষ্ম বা বর্ষার মতো। লেজটা কিন্তু সূক্ষ্ম বা ধারালো বা বর্ষার মতো। এবং নোটোকর্ডটা দেখো, লালটা নোটোকর্ড, এটা একদম মস্তিষ্ক থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত বিস্তৃত আছে। তাহলে আমরা একটা পয়েন্ট লিখতে পারি যে এদের নোটোকর্ড মস্তিষ্ক থেকে শুরু করে বা মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত, এবং থাকে কয়দিন? আজীবন থাকে। তো এটা তোমরা লিখলেও পারো, কারণ এটা গত ক্লাসে পড়াই ফেলছি। নোটোকর্ড মস্তিষ্ক থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত। এবং নোটোকর্ডটা আজীবন থাকে, নোটোকর্ড আজীবন থাকে। আচ্ছা, এখন দেখো এই পরের উপাধি, এই পর্বকে বলা হয় বর্ষাফলক প্রাণী। এই পরের প্রাণীদেরকে বলা হয় বর্ষাফলক প্রাণী, অথবা বলা হয় বল্লাকার প্রাণী। বল্লাকার, বল্লাকার মানে বল্লম, বল্লম আকার, ইসকল বল্লাকার, বল্লাকার প্রাণী। কেন বল্লাকার প্রাণী বলা হয়েছে? কারণ বুঝাইতেছে যে লেজটা বল্লমের মতো, ঠিক আছে, বল্লমের মতো। বর্ষাফলক প্রাণী অথবা কি বল্লাকার প্রাণী।
বর্ষাফলক প্রাণী বা বল্লাকার প্রাণী। আচ্ছা দেখো, বর্ষাফলক প্রাণী বা বল্লাকার প্রাণী, বল্লাকার মানে বল্লম আকার। এখন দেখো এদের কিন্তু নোটোকর্ড আছে, নোটোকর্ড আছে, সবুজটা নোটোকর্ড আছে। আচ্ছা, যেটা লাগবে আমাদের সেটা হলো, তো দেখো তো এর দুইটা প্রান্তই কিন্তু চুক্ষা, শার্প, এদিকেও শার্প এদিকেও শার্প, দুই প্রান্তই কি শার্প। কোঠার ইংরেজি কি? কুড়াল ইংরেজি কি? কুড়াল ইংরেজি কি? এক্স। এক্স মানে কুড়াল। কুড়াল কিন্তু সুচালু, ধারালু, শার্প, ঠিক আছে, তীক্ষ্ণ। তো এদের আরেকটা উপাধি আছে, এদেরকে বলা হয় এই প্রান্ত সূক্ষ্ম ধারালো, এই প্রান্ত সূক্ষ্ম বা ধারালো। তাহলে বলো তো দুই প্রান্তই ধারালো না? দুই বা উভয় প্রান্তই ধারালো। উভয়ের বায়োলজি কি? এমফি। এদেরকে বলা হয় এমফি অক্সাস। এদেরকে আগে ডাকা হতো এমফি অক্সাস নামে। এমফি অক্সাস, অক্সাস মানে এক্স থেকে আসছে, এক্স মানে শার্প, শার্প মানে ধারালো বা তীক্ষ্ণ বা সুচালু। আর এমপি শব্দের তো বোথ সাইড, ঠিক আছে, উভয় পাশ, বোথ সাইড। এদের কেমন? শার্প বা সুচালু বা ধারালো। এক্স অক্সাস, উভয় প্রান্ত শার্প বা ধারালো। গেল এটা এমপি অক্সাস। তাহলে তোমাকে যদি বলা হয় কোন শ্রেণীকে এমপি অক্সাস নামে ডাকা হতো, তাহলে তুমি বলবা সেফালোকোডাটা। সেফালোকোডাটে এমপি অক্সাস নামে আগে ডাকা হতো, বর্তমানে ডাকা হয় না, এটা আদি নাম, বুঝছো? এটা আদি নাম। সেফালোকোডাটা বলার আগে, যখন সেফালোকোডাটার নাম ছিল না, হ্যাঁ, তখন এটা এমপি অক্সাস নাম ছিল। পরবর্তীতে এমপি অক্সাস কথাটা কাইটা দিয়া বলছে যে এটা সেফালোকোডাটা, মানে সেফালোকোডাটার পূর্ব নাম হইছে এমপি অক্সাস। এটা লিখে দিই এখানে, পূর্ব নাম। কার পূর্ব নাম? এই যে সেফালোকোডাটার পূর্ব নাম, সেফালোকোডাটার পূর্ব নাম এমপি অক্সাস। আচ্ছা, বর্তমানে এর আরেকটা সুন্দর নাম আছে। এদের যে মুখ মানে স্টোমা, মুখ মানে কি? ওরাল, তাই না? মুখ মানে ওরাল, মুখ মানে স্টোমা, এগুলো তোমরা জানো। স্টোমা মানে মুখ, ওরাল মানে কি? মুখ। এদের যে মৌখিক পার্টটা আছে, এই মৌখিক পার্টে অসংখ্য ফুলকা আছে। এটা ধরো ফুলকা, এরকম অসংখ্য ফুলকা আছে। এদের ফুলকা, রন্ধ্র, ফুলকা দুইটাই আছে, ফুলকা আছে। যেহেতু এরা কর্ডেটের ফুলকা রন্ধ্র দুইটাই থাকে। কোথায় ফুলকা আছে? মুখে ফুলকা আছে। এই ফুলকাকে বায়োলজির ভাষায় কি বলা হয় জানো? গিল অথবা ব্রাঙ্ক। এই ফুলকাকে বায়োলজির ভাষায় বলা হয় ব্রাঙ্ক, ঠিক আছে? তোমরা রুই মাছ পড়ার সময় পড়বা হেমি ব্রাঙ্ক, সেমি ব্রাঙ্ক, হোলো ব্রাঙ্ক। হোলো ব্রাঙ্ক মানে সম্পূর্ণ ফুলকা, হেমি ব্রাঙ্ক মানে অর্ধেক ফুলকা। তো এই যে ব্রাঙ্ক অথবা গিল, GILL, গিল, ইংরেজি শব্দ গিল, বাংলাতে ফুলকা, বায়োলজির ভাষায় বলা হয় ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা। আচ্ছা, বলো তো ফুলকা কই আছে? মুখে আছে। এটা ধরো মুখ, মাউথ, মুখ, এটা মুখ এরিয়া। মুখ মানে স্টোমা, স্টোমা মানে কি? মুখ, অথবা ওরাল মানে মুখ। তাহলে ফুলকাগুলা, ব্রাঙ্কগুলা কোথায় আছে? স্টোমার মধ্যে আছে। দেখো ব্রাঙ্কগুলা কোথায় আছে? স্টোমাতে আছে। এজন্য এই পর্বের আরেকটা উপাধি আছে, এই পর্বকে বলা হয় ব্রাঙ্কিও স্টোমাটা। অর্থাৎ মুখের মধ্যে ব্রাঙ্কিও, ও মানে সংযুক্তকারী, ব্রাঙ্কিও স্টোমাটা। আটা মানে কি? বহন করা। আটা মানে বহন করা। কোথায় বহন করে? মুখে, মুখের মধ্যে বহন করতেছে কি? ফুলকা। ব্রাঙ্ক মানে ফুলকা, ব্রাঙ্ক মানে ফুলকা, ব্রাঙ্ক মানে ফুলকা। ও মানে সংযুক্তকারী, যে ও মানে কি? দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করে, ও মানে সংযুক্তকারী। আর স্টোমা মানে কি? মুখ। আর আটা মানে কি? বহন করা। মুখে বহন করা, কি বহন করা? ফুলকা বহন করা। এজন্য এটাকে বলা হয় ব্রাঙ্কিও স্টোমাটা। আচ্ছা, ব্রাঙ্কিও স্টোমাটা মুখে অসংখ্য ফুলকা বহন করে।
একটা কথা তোমাদেরকে বেসিক শিখাই দেই, যত বলো তো মানুষে কি ফুলকা আছে? তাহলে সর্বোচ্চ উন্নত ফুলকা নাই। তুমি মনে রাখবা, যতই উন্নতর দিকে যাবা ততই ফুলকা সংখ্যা কমবে। যতই উন্নতর দিকে যাবা ততই ফুলকা সংখ্যা কমবে। যতই অনুন্নত, অর্থাৎ যতই তুমি ভার্টিব্রেটা থেকে এর দিকে আসবা, উল্টা দিকে আসবা, ততই ফুলকার সংখ্যা বাড়বে। এটা কিন্তু একটা বেসিক। এই বেসিক দিয়েও মাঝে মাঝে তোমার উত্তর দেওয়া যাইতে পারে, ঠিক আছে? এই বেসিক দিয়েও কিন্তু উত্তর দেওয়া যাইতে পারে। যেরকম তোমাকে বলি কন্ডিকটিস আর অ্যাক্টিনোপটেরিজি, কে পরে আছে? কে পরে আছে বলো? কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, এই দুটার মধ্যে পরে আছে কে? অ্যাক্টিনোপটেরিজি পরে, কিন্তু 2 নং ক্লাস এটা, ঠিক আছে? তাহলে বলো তো কার ফুলকার সংখ্যা বেশি হবে? কন্ডিকটিসের। এটা একটা বেসিক। এর দেখবে আগে যারা আছে ওদের দেখবে আরো বেশি। তো এটা একটা বেসিক। যতই আমরা উন্নতর দিকে যাব তত ফুলকা কমতে থাকবে। একদম সর্বোচ্চ উন্নত গিয়ে দেখবে ফুলকা নাই, বিলুপ্ত। আচ্ছা, তাহলে ফুলকা বেশি বেশি থাকা কিন্তু অনুন্নত বৈশিষ্ট্য। ফুলকা বেশি বেশি থাকা অনুন্নত বৈশিষ্ট্য, এদের ফুলকা অনেক বেশি। আচ্ছা, মুখে ফুলকা বহন করতেছে, জন্য তার নাম ব্রাঙ্কিওস্টোমাটা। ওরাল মানে মুখ, মনে রাখো। ওরাল মানে কি? ওরাল মানে মুখ। এদের মুখের মধ্যে চুলের মতো কিছু পার্ট থাকে। এদের মুখের মধ্যে চুলের মতো এরকম কিছু পার্ট থাকে, কার্লি হেয়ার, ঠিক আছে? এদেরকে আমরা বলবো ওরাল সিরি। সিরি মানে সি দ্বারা শুরু, এটা মনে রাখবা কার্লি হেয়ার। সিরি মানে কার্লি হেয়ার, বুঝছো? সিরি মানে কি? কার্লি হেয়ার। অথবা তুমি এটা সিলিয়া মনে রাখতে পারো। এই সিলি বা সিলিয়া মনে রাখতে পারো। সিলিয়া মানেও কিন্তু হেয়ার লাইক স্ট্রাকচার। তো এই সিরি মানে কিন্তু কার্লি হেয়ার, বুঝছো? CIRRI, সিরি মানে এই যে সি আছে, সিতে মনে রাখবো কার্লি হেয়ার। কুকরানো চুল, ঠিক আছে? কুকরানো চুল। কার্লি হেয়ার, এত কিছু দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা সিলি মানে সিলিয়া মানে কিন্তু চুল। তাহলে এখানে ওরাল মানে মুখ, মুখের মধ্যে সিলিয়া থাকবে, এই যে সিলিয়া। এরা কি করবে জানো? এরা কিন্তু এই যে সিলিয়াগুলো কি করে, পানি এগুলো নড়াচড়ার কারণে পানির ফ্লো তৈরি হয়, ঠিক আছে? পানির একটা ফ্লো তৈরি হয়, পরবর্তী পানিগুলো কি মুখে প্রবেশ করে। আবার এরা কতগুলো সংবেদ বুঝে, পানির রাসায়নিক গুণাগুণ এইগুলা দিয়া, এই সিরি দিয়া বুঝতে পারে। কথা বুঝছো? একটা শিকার আসতেছে কিনা, ওইটা ঢেউ, সংবেদ, এই সংবেদগুলা সে বুঝতে পারে। এটা দিয়ে সে সংবেদ বুঝে। তাহলে এই পরের প্রাণীতে একটা উল্লেখযোগ্য জিনিস পাওয়া যায়, সেটা হলো ওরাল সিরি পাওয়া যায়। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটাকে বলে ওরাল হুড। এদের মুখের মধ্যে একটা বাস থাকে, এদেরকে বলে হুড। আমরা যে হুডি পরি না, হুডি শীতকালে যে হুডি পরি, এরকম বাস হইয়া আবার এবার যায়, মানে এইভাবে আইসে আবার এবার যায়। হুডি কিন্তু তোমার 2 পরত, হুডির মধ্যে দেখবা যে 2টা পরত আছে, একটা এদিকে আসছে এবার আবার কি বাস হইয়া ভিতরে ঢুকে পড়ছে, ঠিক আছে? অনেকটা এরকম দেখায়। দেখাই একটা জিনিস, তোর ভিতরে ঢুকে গেছে। সাপোজ এটা তার মুখ, গোলাকার মুখ, এটা ধরো মুখটা, এই মুখটার পাটটায় যে বহির তলটা, এটা ভিতরে ঢুকে প্রবিষ্ট হয়ে গেছে। তাহলে দেখো এখানে কিন্তু এখন কি 2টা পরত হয়ে গেছে, তাই না? এটা ভিতরে যদি প্রবিষ্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু 2টা পরত, এই যে মুখটা কিন্তু এখন 2 পরতের, হুডির মতো। হুডি এদিকে এসে আবার ভিতরে ঢুকে গেছে, 2 পরতের। তো এদের মুখটা একটু বাজ হয়ে ভিতরে চলে গেছে, এদের মুখচিত্রটা একটু বাজ হয়ে ভিতরে চলে গেছে। এটাকে বলে ওরাল হুড। মুখটা বাজ হয়েছে, এই জন্য বলে ওরাল হুড। হুড মানে ভাঁজ বোঝায়, বুঝছো? হুড, ওরাল হুড। হুড শব্দটা তো হেড বোঝায়, এইখানে হুডি বোঝাবে আর কি, হুড মানে হুডি। আচ্ছা, তো ওরাল হুড এবং ওরাল সিরি পাওয়া যায় কোথায়? এটার উত্তর হবে কি? সেফালোকর্ডাটাই। ওরাল হুড পাওয়া যায়, ওরাল সিরি পাওয়া যায় উপাধি বল্লাকার প্রাণী, বর্ষাফলক প্রাণী, এমফিওএক্সাস ব্রাঙ্কিওস্টোমাটা নামে ডাকা হয়। এদের ওরাল সিরি থাকে, ওরাল হুড থাকে, আজীবন নোটোকট থাকে। নোটোকটটা একদম কি
মস্তিষ্ক থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত বিস্তৃত, লার্ভা দশাতেও কিন্তু নোটোকট থাকে, পরিণত প্রাণীতেও কিন্তু নোটোকট থাকে। ওরাল হুড পাওয়া যায়, ওরাল ছিরি পাওয়া যায়। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়েছে এদের যে পেশিগুলো আছে এরা খুব স্পেশালাইজড। এদের পেশিগুলা খণ্ড 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 খণ্ড। পেশিগুলা কি খণ্ড খণ্ড। দেখো আমি একটা চিত্র আঁকি এরকম, ধরো এটা তাদের শরীর, এগুলো ধরো পেশি, আইকন আগেই দেখো এই পেশিগুলো না এরকম কন্টিনিউয়াসলি না, এই যেরকম বড় বড় পেশির গুচ্ছ এরকম কন্টিনিউয়াসলি না, এই পেশিগুলা এরকম দেখো, এই যে দেখো খণ্ডিত খণ্ডিত হয়ে গেছে পেশিগুলা, খণ্ডিত খণ্ডিত, পেশিগুলা খণ্ডিত খণ্ডিত। তাহলে দেখো এইখানে একটা খণ্ড, এইখানে একটা খণ্ড, এরকম খণ্ডিত খণ্ডিত, এই যে একটা পার্ট, একটা টুকরা, এটা একটা পেশির টুকরা, পরে আরেকটা টুকরা, পরে আরেকটা টুকরা, এরকম ভাবে পেশিগুলা টুকরা টুকরা আকারে আছে। মনে রাখবা পেশির বায়োলজি তোমরা জানো কি, সার্কো অথবা মায়ো। হ্যাঁ, এই যে পেশি টুকরা এদেরকে বলে মায়োটোম। টোম শব্দের অর্থ টুকরা। টোম মানে কি? টোম মানে ভগ্নাংশ বা টুকরা। টোম মানে টুকরা, টুকরা। আর মায়ো শব্দের অর্থ মাংস বা পেশি, মাংস অথবা কি পেশি। যদিও মাংস আর পেশি এক জিনিস না, এগুলো পড়াবো সামনে। পেশি জীবিত জিনিসের, মাংস হচ্ছে মৃত জিনিসের। আমরা কিন্তু বলি গরুর মাংস দিয়ে ভাত খাইছি, আমরা কিন্তু বলি না গরুর পেশি দিয়ে ভাত খাইছি। যখন জীবন্ত শরীরে থাকে তখন তাকে পেশি বলে, আর যখন এটা জীবন্ত শরীর থেকে আলাদা করা হয়ে যায়, বিচ্ছিন্ন করা হয়ে যায়, তখন তাকে মাংস বলে। বুঝছো? একই জিনিস, বাট জীবন্ত শরীরে আছে নাকি জীবন্ত শরীরে নাই তার উপর ভিত্তি করে পেশি এবং মাংস নামে রাখা হয়। তুমি কিন্তু বলবা যে মাংসের দোকান, গরুর মাংস কিনে আনতেছি, গরুর মাংস দিয়ে ভাত খাইছি, খাসির মাংস দিয়ে ভাত খাইছি, তুমি কিন্তু বলো না খাসির পেশি দিয়ে ভাত খাইছি। যখন লিভিং বডিতে থাকে তখন এটাকে আমরা বলি পেশি। যখন ওই পেশিটাকে লিভিং বডি থেকে কাইটে আলাদা করা হয়ে যায়, ওইটার মধ্যে আর ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে না, শ্বসন হইতেছে না, বুঝছো, তখন তাকে আমরা বলি মাংস। মাংস বিচ্ছিন্ন পেশি, প্রাণীর শরীর থেকে বিচ্ছিন্ন পেশিকে মাংস বলে। এগুলো লাগবে না, পরে পড়াবো কোনো এক সময়। আচ্ছা, মায়োটোম পেশি থাকে। এই মায়োটোম পেশিগুলো দেখো তো কি আকৃতি দেখা যাইতেছে, এটা হচ্ছে ডাইন হাত বাঁকাইলে যেরকম হয় গ্যাটার দেন আকৃতির। এই মায়োটোম পেশিগুলা, মায়োটোম পেশিগুলা এই যে গ্যাটার দেন আকৃতির, এই আকৃতির, গ্যাটার দেন আকৃতির। এবং এরা সংখ্যায় হয়েছে সেফালোকোডাটার শরীরে সংখ্যায় 60 জোড়া মায়োটোম পেশি পাওয়া যায়। 60 জোড়া মায়োটোম পেশি পাওয়া যায় এদের শরীরে, 60 জোড়া মায়োটোম পেশি পাওয়া যায়। হুক কোথায় ছিল বলতো? হুক প্লাটিহেল মিলতেছে। আর হুড কোথায়? সেফালোকোডাটায়। এটা কিন্তু প্যাচ লাগাবো না, হুক আর হুডের মধ্যে কিন্তু প্যাচ লাগাই দেয় অনেকেই। উদাহরণটা দেখবা, উদাহরণটাতে তোমার শিটের মধ্যে লেখা আছে, দেখো তো কি উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণ দেওয়া আছে ব্রাঙ্কিওস্টোমাটা, এটার উপাধি দিয়ে নাম দেওয়া আছে। দেখো উপাধির মধ্যে আমরা পড়ছিলাম না এদের কি বলা হয়, কি ব্রাঙ্কিওস্টোমাটা। তাহলে দেখো এই উদাহরণ কিন্তু তুমি এমসিকিউ দাগাইতে পারবা যে কোনটা এই পরের প্রাণী। যদি এরকম দিয়ে দিতাম নিচের কোনটির মধ্যে ওরাল সিরি পাওয়া যায়, আগে তিনটা, যে তিনটা শ্রেণী পড়ে আইছি না, এসিডিসিয়া, থেলেসিয়া, লার্ভেসিয়া, ওদের বৈজ্ঞানিক নাম দিয়ে দিলাম আর এটার বৈজ্ঞানিক নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এটার উপাধি থেকে কিন্তু বৈজ্ঞানিক নামে চলে আসছে। তো যদি খেয়াল রেখা পড়ো, বেসিক দিয়া পড়ো, মুখস্থ না করলেও তুমি দেখবে যে পার পাইয়া গেছো, বুঝছো।